আজকের আলোচ্য বিষয় প্রাত্যহিক জীবনে সেট নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের মূল অঙ্কে যাওয়ার আগেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওটা আসলে একবারে দেওয়া সম্ভব না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বোরিং লাগবে। আমরা আজকের যেই আলোচনাটা হবে, এই আলোচনার মাধ্যমেই আপনার পুরো অধ্যায়টাই আপনি সহজভাবে করতে পারবেন আশা করি। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সেট। এখন সেট আমরা যেই প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। সেট ABC XYZ, মানে ABCD থেকে শুরু করে XYZ পর্যন্ত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয় সেট। আর এরপরে যেটা আসে সেটের উপাদান, অর্থাৎ এলিমেন্ট বা উপাদান, সেটা প্রকাশ করা হয়, সেইটাও ইংরেজি বর্ণমালার অক্ষর দ্বারাই, তবে সেটা ছোট হাতের ABCD। সেটার উপাদান অর্থাৎ ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ABCD XYZ, এগুলো উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আর উপাদান প্রকাশের চিহ্ন কিন্তু এই যে এলিমেন্ট, এটাকে বলা হয় উপাদান প্রকাশের চিহ্ন। যেমন যদি আমরা ধরে নিই একটা সেট, আর সেট কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে এটা এক ধরনের সেট ধরে নিলাম তাহলে আমরা বলতে পারি এ সেটের উপাদান হচ্ছে ABCD Z, এগুলো হচ্ছে এ সেটের উপাদান। এখন আমরা এই যে এলিমেন্ট যেটাকে বললাম, এলিমেন্ট অফ A, অর্থাৎ A বিলংস টু A, যেটাই বলি আমরা, এ সেটের উপাদান হচ্ছে A। আবার এই ক্ষেত্রে আবার আরেকটা বিষয়, X কি এর উপাদানের মধ্যে পড়ছে? এ সেটের এর মধ্যে কি আছে? উপাদানগুলোর মধ্যে নাই। তাহলে A নট এলিমেন্ট A। তাহলে এটা দ্বারা তাহলে এলিমেন্ট দিয়েই বোঝানো গেল যে উপাদান। হ্যাঁ, এই ব্যাপারে এইভাবে বোঝানো হয়। আমরা সেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে যাওয়ার আগে আমাদের সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। বাস্তব সংখ্যা এর মধ্যে বাস্তব সংখ্যা দিয়েই শুরু করি। বাস্তব সংখ্যা বলতে মূলদ, অমূলদ সব ধরনের সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। এছাড়া ধনাত্মক, ঋণাত্মক সব ধরনের সংখ্যা হতে পারে। আর এর পরবর্তীতে আসে পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝলাম যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এই যে অখণ্ড সংখ্যা বলতে আমরা আবার ঘাবড়িয়ে না যাই, অখণ্ড সংখ্যা বলতে ভগ্নাংশ নয় এমন সংখ্যাকেই অখণ্ড সংখ্যা বলে। হ্যাঁ, যেন ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ হোক, কিন্তু সেটা যেন ভগ্নাংশ না হয়, তাহলে সেটা পূর্ণ সংখ্যা। যেমন -5, 3, 0, 10 এই ধরনের যে কোনো সংখ্যা হতে পারে, ধনাত্মক কিংবা ঋণাত্মক, সেটা অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ হওয়া যাবে না। আবার শূন্যও হইতে পারে। এর পরবর্তীতে আমরা চলে যাব স্বাভাবিক সংখ্যা মূলত শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় বা প্রকাশের চিহ্ন হচ্ছে n। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আমরা অনেকেই জানি, সবারই জানার কথা।
ধনাত্মক সংখ্যা বলতে যে সংখ্যা মাইনাস আসে না, সামনে মাইনাস আসে না, আর যেটা মাইনাস, অর্থাৎ আরও সহজ করে বললে হয় যে শূন্য থেকে ছোট হইল ঋণাত্মক সংখ্যা এবং শূন্য থেকে বড় হইল ধনাত্মক সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যা এবং শূন্য থেকে ছোট হলে সেটা ঋণাত্মক সংখ্যা। এখন আমাদের একটা প্রশ্ন চলে আসবে, তাহলে শূন্য আসলে কি সংখ্যা, ধনাত্মক নাকি ঋণাত্মক? আসলে শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মক নয়, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। এটা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, তবে শূন্য হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। এটা ধনাত্মক ঋণাত্মক না হইলেও এটা জোড় স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদের আসে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে যে সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই ভগ্নাংশ আকারে, যেমন p/q এটা একটা ভগ্নাংশ, তবে কিউব এটা স্মরণ রাখতে হবে, কিউব কোনো সময়ই শূন্যের সমান নয়। হ্যাঁ, কিউব শূন্যের সমান শূন্য হবে না কখনো, এটা মূলদ সংখ্যা হইতে পারে। আর অমূলদ সংখ্যা হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কিংবা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, যেমন √3 এটার বর্গমূল করলে, বর্গমূল করলে 3-এর বর্গমূল করলে এর ভগ্নাংশ বা দশমিক যেটা আসবে সেটা শেষ হয় না, সেটা অসীম, চলতেই থাকে, সসীম নয়, চলতেই থাকে। এই কারণে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং এটি একটি অমূলদ সংখ্যা। যেমন 5-এর বর্গমূল এরকম হইতে পারে, 7-এর বর্গমূল হইতে পারে। আর এর পরবর্তীতে সব শেষে আমরা যেটা আলোচনা করব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও অলরেডি আছে, আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এটা পুরোটা দেখে নিলে আমার মনে হয় খুব সহজ হবে সবার জন্য। তারপরেও হচ্ছে আমি একটু বলে রাখি, যেই সংখ্যাটিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা ভাঙা যায় না, ওই সংখ্যা এবং এক ছাড়া, এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক নাই, সেটাই মূলত মৌলিক সংখ্যা। এটা এক কথায় বলে দিলাম। আর বিস্তারিত জানতে ওইটার ভিডিওটা দেখে নিলে আরও সহজ হবে। যেমন 2, 3, 5, 7, 11, 13, এখানে একটা তথ্য দিয়ে রাখি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। সেটের অঙ্ক করতে গিয়ে আরেকটি বিষয় আমাদের সামনে আসবে, গুণনীয়ক, গুণিতক। গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে ভাঙলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় বা উৎপাদকও বলা যায়, যেমন আমরা যদি 12কে ভাঙি তাহলে 1 গুণ 12 পেতে পারি। আবার এর পরবর্তীতে 2 দিয়ে ট্রাই করব, 2 গুণ 6 আসে, আবার আসে 3 দিয়ে ট্রাই করলে 3 4 12 আসে। আর মনে হয় পরবর্তীতে দরকার পড়বে না, সবগুলো চলে আসছে। তাহলে 1 2 3 4 6 12 এই সবগুলো হচ্ছে এই 12র গুণনীয়ক। আমরাকে 12কে ভাঙছি, যতভাবে ভাঙা যায় ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে বার হয়ে যাবে। যেগুলো বার হইল এইগুলোই হচ্ছে আসলে গুণনীয়ক। এখানে 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12র গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে অনেকটা বলা যায় গুণফলই গুণিতক, অর্থাৎ একটা সংখ্যার আমরা যতগুলো গুণফল পাবো বা নামতা যেটাকে বলি সেটাও হইতে পারে। এটা গুণিতকের শেষ নাই,
এটা অসীম। যেমন 12-র গুণিতক যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা পাবো 12 × 1 12, 12 × 2 24, 12 × 3 36, এভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের গুণিতক হচ্ছে 12, 24, 36, এরকম চলতেই থাকবে। গুণনীয়ক নিয়ে আরও কিছু কথা বলার আছে, এটা আসলে এক কথায় শেষের কিছু নাই। এটা গুণনীয়ক কয়েক ধরনের হয়। অপ্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক বলতে আমরা বুঝবো হচ্ছে এক এবং ওই সংখ্যাটিই হচ্ছে, যেই সংখ্যাটির গুণনীয়ক বের করছি ওই সংখ্যাটিই হচ্ছে অপ্রকৃত গুণনীয়ক। অর্থাৎ আমরা যদি 12-র ক্ষেত্রে চিন্তা করি তাহলে 1 এবং 12 এটা অপ্রকৃত, আর প্রকৃত গুণনীয়ক হচ্ছে এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে বাকিগুলো, যেমন 2, 3, 4, 6। হ্যাঁ, আর এখানে মৌলিক গুণনীয়ক আরেকটি আছে, 2 এবং 3। মৌলিক সংখ্যা কোনটা? 2 এবং 3। আর সাধারণ গুণনীয়ক হচ্ছে দুইটা সংখ্যার গুণনীয়ক বের করলে যেগুলো মিল থাকে। যেমন 12-র আমরা গুণনীয়ক বের করা আছে। সাধারণ গুণনীয়ক তাহলে কোনগুলো? যেগুলোর মিল আছে, 6 এবং 12-র গুণনীয়কগুলোর মধ্যে কোনগুলোর মিল আছে? 1, 2, 3, 6 এগুলো। তাহলে এইগুলোই হবে সাধারণ গুণনীয়ক। এবার আমরা সেটে চলে যাচ্ছি। সেট দুই ধরনের, সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি, এই দুইভাবে সেট আমরা করব। এই দুই পদ্ধতি আমাদের আসবে সামনে। সেট তালিকা পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্টভাবে আমরা সাজিয়ে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা প্রকাশ করব, যে আবদ্ধ করে ফেলা, এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এই প্রথমে একেবারে শুরুতেই একটা সেট দেখিয়েছিলাম। এই যে এই সেট, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। ওইটা হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। যেমন এ সেট সমান A B C D 1 2 3 4 হাবিজাবি যা ইচ্ছা হইতে পারে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এই বিষয়টা আসলে কি, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, 3-এর থেকে ছোট বড় এরকম হইতে পারে। আর আরেকটা বিষয় আমাদের বলতে ভুলে গেছি, লেস দেন গ্রেটার দেন একটা বিষয় থাকে। অনেকের কাছেই সহজ, আবার অনেকের কাছে বুঝতে পারে না যে লেস দেন গ্রেটার দেন এটা কেমন। আমাদের এত কিছু মনে রাখার দরকার নাই। লেস দেন গ্রেটার দেন হচ্ছে এই যে এই ধরনের তীর থাকে, লেস দেন গ্রেটার দেন, আমরা বুঝবো যে কোন পাশে বড় কোন পাশে ছোট, এটা বুঝবো হচ্ছে চিকন পাশটা যেই দিকে থাকবে সেই পাশটা ছোট, মোটা পাশটা এটা অর্থাৎ চওড়া পাশটা যেই দিকে থাকবে সেই পাশটা বড়, অর্থাৎ এ বড় বির থেকে। আবার এখানেও যদি আমরা এরকম থাকি তাহলে বি থেকে সি বড়, এখানে এটা বুঝতে হবে। আবার যদি এখানে নিচেই এরকম একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এ থেকে বি ছোট অথবা সমান। তাহলে আজকের ভিডিও আমরা আর লম্বা করব না। আমাদের অঙ্কের একেবারে বেসিক জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে ফেলেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে অঙ্কগুলো আমরা ডিরেক্ট করে ফেলব। হ্যাঁ, এই বিষয়গুলো জানা থাকলেই অঙ্কগুলো করতে সহজ হবে। আর এর মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের প্রশ্ন যত বেশি করবেন তত বেশি আপনারা আরও ভালো ভিডিও পাবেন আমার মাধ্যমে। আর আমি একটি অঙ্ক দিয়ে রাখবো এতক্ষণ শিখিয়েছি তার ভেতর থেকে, সেটার আনসার আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে। 15-এর গুণনীয়কগুলো লেখো। আর সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি যে গুণনীয়ক এবং গুণিতক অনেকেই এলোমেলো করে ফেলে। গুণনীয়ক এবং গুণিতক এখানে
আমরা দেখি যে গুণনীয়ক এর বর্ণ হচ্ছে 5টি, গুণিতকের 4টি, অর্থাৎ গুণিতক দেখতে ছোট মনে হচ্ছে বর্ণের দিক থেকে অন্তত, কিন্তু ছোট হইলেও এটা ছোট না, এটা অসীম, অনেক, এর শেষ নেই। আর এর বেশি মনে হইলেও আসলে বেশি না। আমরা যেমনটা দেখি যে একটু মোটা মানুষ দেখলেই মনে করি যে সে মনে হয় রাজ্যে সব খাবার খেয়ে ফেলে, আসলে দেখা যাচ্ছে সে বেশি খাইতেই পারে না, অনেকটা এরকম। গুণনীয়ক এবং গুণিতক বলতে হয়তো অনেকের অনেক ইজি ট্রিক্স থাকতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে তাই আমি জানিয়ে দিলাম। আচ্ছা, সব কথা শেষ কথা যে এই 15 এর গুণিতকগুলো লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।